আচ্ছা, এবার তাহলে আমরা পড়ব তাহলে আজকে আমরা পড়ব তড়িৎ ক্ষেত্র কাকে বলে। তড়িৎ ক্ষেত্র পড়তে গেলে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড ধরো এই একটা আধান কিউ এখানে রাখা আছে, এই বিন্দুতে একটা আধান কিউ রাখা আছে। এবার এর কাছে অন্য একটি আধান যদি কিউ জিরোকে নিয়ে আসি, অন্য একটি আধানকে নিয়ে এলাম, তাহলে এই আধানটি কী করবে? এই আধানের জন্য একটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। এখানে আনলেও করতে পারে, এখানে আনলেও করতে পারে, এখানে আনলেও করতে পারে, এখানে 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 এই যতগুলো বিন্দু দেখাচ্ছি প্রত্যেকটার মধ্যে যে কোনো একটা জায়গায় আনলে কিউ জিরো আধানটা এই আধানের জন্য কি করবে না, একটা বল অনুভব করবে। তাহলে এই আধানটা হয়ে গেল উৎস আধান, আর এটা হয়ে গেল পরীক্ষক আধান বা টেস্ট চার্জ, এটা সোর্স চার্জ। তাহলে এই যে কিউ জিরো আধানটা বা পরীক্ষক আধানটা বা টেস্ট চার্জটাকে এই কিউ আধানের চারিদিকে একটা অঞ্চল আছে, ওই অঞ্চলের মধ্যে প্রবেশ করালে সে কী অনুভব করে? একটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে। ঠিক আছে, তাহলে যে অঞ্চলের মধ্যে দ্বিতীয় আধানটা প্রথম আধানের জন্য আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে সেই অঞ্চলটাকে কি বলা হয় না, তড়িৎ ক্ষেত্র বলা হয়। তাহলে তড়িৎ ক্ষেত্রের কি বলা হবে না, কোনো তড়িতাধানের চারপাশে কোনো তড়িতাধানের চারপাশে, ঠিক আছে, কোনো তড়িতাধানের চারপাশে যে অঞ্চলে, ঠিক আছে, যে অঞ্চলে তার, এবার এখানে কি লিখে দেবো, যে অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব ক্রিয়া করে সেটা বললে হবে। তাহলে কোনো তড়িতাধানের চারপাশে যে অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে সেই অঞ্চলকে তড়িৎ ক্ষেত্র বলে। কি বললাম না, কোনো তড়িতাধানের চারপাশে যে অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে সেই অঞ্চলকে তড়িৎ ক্ষেত্র বলে। অবশ্য সেটা বোঝার জন্য কী করতে হবে, ওই আধানের চারপাশে অঞ্চলের মধ্যে একটা অন্য একটা আধানকে আনতে হবে, তাই না? তাহলে এটা হয়ে গেল তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা। তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞায় কী বললাম, কোনো তড়িতাধানের চারপাশে যে অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে সেই অঞ্চলটাকে মনে রাখবে তড়িৎ ক্ষেত্র বলা হয়। ঠিক, মানে এটা একটা ফিল্ডের মতন, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ফিল্ড, যেমন মহাকর্ষ ক্ষেত্র পড়েছিলে, তাই না? এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা। আশা করি কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার তড়িৎ ক্ষেত্র যখন বলা হয়ে গেল, এবার আমাদেরকে জানতে হবে, দেখো আমি বলেছিলাম প্রথমেই যে প্রবাহ তড়িৎ পড়তে গেলে আমাদেরকে তিনটে সম্বন্ধে জানতে হবে, আধান, তড়িৎ ক্ষেত্র, এবার হচ্ছে বিভব। এটা খুব ইম্পর্টেন্ট, বিভব বা যেটাকে বলা হয় পোটেনশিয়াল, বা আমরা কি পড়বো, তড়িৎ বিভব, তাই না? তড়িৎ বিভব, ইলেকট্রিক পোটেনশিয়াল বা ইলেকট্রিক
পোটেনশিয়াল। আচ্ছা, এটা বলার আগে আমরা মহাকর্ষ পড়েছি, তাই না? ক্লাস 8-এও পড়েছো মহাকর্ষ, মহাকর্ষ বল, মহাকর্ষ ক্ষেত্র, তাই না? মহাকর্ষ ক্ষেত্র, ঠিক যেমন তড়িৎ ক্ষেত্র পড়লাম। মহাকর্ষ ক্ষেত্র মানে যে অঞ্চলের মধ্যে অন্য কোনো একটা বস্তুকে আনলে সে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে। এই ক্ষেত্রটা অসীম পর্যন্ত থাকে থিওরিটিক্যালি। তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রেও সেটাই ঠিক, যে বহু দূর পর্যন্ত বিস্তৃত থাকে, কিন্তু বাস্তবে দেখা যায় সেটা একটা নির্দিষ্ট মান আছে। তাহলে এই মহাকর্ষের ক্ষেত্রে যদি একটা উদাহরণ দিই, যে ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে এই 3টে উচ্চতা নিচ্ছি, এই এ সি, এই বিন্দুটা, এটা বি, আর এটা হচ্ছে এ বিন্দু। এই 3টে বিন্দু নিয়েছি, ঠিক আছে? তাহলে সি বিন্দু, বি বিন্দু আর এ বিন্দু। ওকে, এবার ধরো একটা এম ভরের, এরকম একটা এম ভরের একটা বস্তুকে, তাহলে এম ভরের বস্তুর ওপর তার ওজনটা কোন দিকে ক্রিয়া করবে? নিচের দিকে। তাহলে এম ভরের এই বস্তুটাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে, ঠিক আছে, যেটা প্রথমে ভূপৃষ্ঠতে ছিল, এখানে ছিল ভূপৃষ্ঠতে, এম ভরের বস্তুটা ভূপৃষ্ঠতে ছিল। এবার এম ভরের বস্তুটাকে সি বিন্দুতে নিয়ে গেলাম, সি বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাব, বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যাব। তাহলে এই বস্তুটাকে উপরে তুলতে আমাকে কী করতে হবে? না, একটা কাজ করতে হবে। কেন? এর ওজনের সমান বল আমাকে প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করলে কী হবে? না সরণ হবে, সরণ হলেই কী হবে? না কার্য হবে। ধরো এখান থেকে সি বিন্দুতে আনতে আমাদের কার্য হলো 50 জুল, ঠিক আছে? এবার এখান থেকে এখানে নিয়ে যেতে আমাদের কার্য করতে হলো 100 জুল, বেশি কার্য করতে হবে কারণ সরণ বেশি হয়েছে। তাহলে এখানে নিয়ে যেতে আমাকে কার্য করতে হলো 200 জুল, ঠিক তো? তাহলে বস্তুটাকে নিয়ে গেলাম সি বিন্দু থেকে বি বিন্দু, বি বিন্দু থেকে এ বিন্দুতে যদি আমি বস্তুটাকে রাখি, তাহলে সে বস্তুটা কোথায় আসবে? বি বিন্দুতে আসবে। পড়ে যাবে না, নিচে পড়বে, নিচে একদম ভূপৃষ্ঠে আসবে। কিন্তু বললাম যে এখান থেকে এখানে এলো, ঠিক? বা বি বিন্দুতে গিয়ে যদি রাখি তাহলে কোথায় আসবে? সি বিন্দুতে। সি বিন্দু থেকে যদি রাখি তাহলে কোথায় আসবে? ভূপৃষ্ঠে। অর্থাৎ আমার কথার বলা হচ্ছে যে বস্তুটাকে যদি সি বিন্দুতে গিয়েও রাখি, আমাকে কিছু কার্য করতে হবে, সেই কার্যটা হচ্ছে 50 জুল। সি বিন্দু থেকে যদি বি বিন্দুতে নিয়ে যায়, সেখানে আমার আরও বেশি কাজ করতে হলো 100 জুল। ওকে, তাহলে বস্তুটাকে এখানে রেখে দিলে বস্তুটা কোন দিকে যাবে? উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? অবশ্যই যে বস্তুটাকে তুমি যদি এখানে রাখো, সে বস্তুটা নিচের দিকে পড়বে। তুমি বলবে যে কেন পড়ছে? অভিকর্ষ টানের জন্য পড়ছে। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখো, কি এইখানে 100 জুল কার্য করা হয়েছে, তাহলে এখানে স্থিতিশক্তিটা কত? 100 জুল। এখানে স্থিতিশক্তি কত? স্থিতিশক্তিকে পোটেনশিয়াল এনার্জি বলা হয় ইংরেজিতে। তাহলে এখানে স্থিতিশক্তি হচ্ছে 100 জুল, এই যে স্থিতিশক্তি। এখানে স্থিতিশক্তি 50 জুল, তাহলে স্থিতিশক্তি এখানে বেশি। এখানে কত? পোটেনশিয়াল এনার্জি 200 জুল। তাহলে যত উপরে যাচ্ছে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি বাড়ছে, স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি বাড়ছে। তাহলে বস্তুটাকে উচ্চ স্থিতিশক্তিতে রাখলে সে কোথায় নামছে? নিম্ন স্থিতিশক্তিতে নামছে। বুঝতে পেরেছ? কোনোদিনই নিম্ন থেকে উচ্চতে নিজে নিজে যাবে না। বস্তুটার ধর্মই হচ্ছে উচ্চ শক্তি থেকে নিচ্চ শক্তিতে নামবে, উচ্চ স্থিতিশক্তি থেকে, তাই তো? তাহলে ধরো এই বস্তুটাকে আমি এ বি সি বিন্দুতে নিয়ে যাইনি, তাহলে এ বি সি বিন্দু একটা নির্দিষ্ট উচ্চতা, বুঝতে পারছো? একটা নির্দিষ্ট উচ্চতা। এ বি সি বিন্দু হচ্ছে একটা, তিনটে একটা নির্দিষ্ট উচ্চতা বা অবস্থান। বোঝা গেল? নির্দিষ্ট উচ্চতা বা অবস্থান। তাহলে এই বিন্দুতে এম ভরের বস্তুকে নিয়ে গেলে, এ বিন্দুতে নিয়ে গেলে কত শক্তি হবে? স্থিতিশক্তি 200 জুল। এখানে নিয়ে গেলে 100 জুল। এখানে নিয়ে গেলে 50 জুল, ঠিক? তাহলে দেখো বস্তুটাকে তুমি যদি নাও নিয়ে যাও, এ বিন্দুর একটা স্থিতিশক্তি হয়ে গেল 200 জুল, এখানে 100 জুল, এখানে 50 জুল। তাহলে স্থিতিশক্তিটা দেখো, বস্তুটাকে না নিয়ে গেলে এই বিন্দুর একটা স্থিতিশক্তি থাকছে, এবং ওখানে বস্তুটাকে রাখলে সে নিচে নামবে, উচ্চ স্থিতিশক্তি থেকে নিম্ন স্থিতিশক্তিতে নামছে। তাহলে
এই এ আর বি আর সি বিন্দুর মধ্যে একটা কি থাকছে না, একটা শক্তি থাকছে বা একটা কার্য করার সামর্থ্য থাকছে। এই এ বিন্দুর ওই শক্তিটাকে কি বলা হলো জানো? বিভব। এই বিন্দুর এই শক্তিটাকে বলা হলো বিভব। বস্তুটাকে আনতে হবে না, ওই বিন্দুর। তাহলে বিভব বলতে কি বোঝায় না? বিভব বলতে বোঝায় কোনো বিন্দুর কার্য করার সামর্থ্য বা অ্যাবিলিটি, তাই না? তাহলে এ বিন্দুর বিভব হয়ে গেল 200, এর একক পরে বলবো আমি। এটার বিভব কী হয়ে যাবে? 100, তাই না? এর বিভব হয়ে গেল 100। পরে দেখাবো এর বিভবের একক হচ্ছে ভোল্ট। এখানে বিভব হয়ে গেল 50। তাহলে এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, এটা তার থেকেও নিম্ন বিভব, তাই? তাহলে এই আলোচনা থেকে তোমরা কি জানতে পারলে না? এটা মহাকর্ষর ক্ষেত্রে, যেহেতু তোমরা ক্লাস 9-এ পড়েছো, বস্তুকে উপরে নিয়ে গেলে কি হয়, তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত, যত উপরে নিয়ে যাবে বেশি স্থিতিশক্তি সঞ্চিত হবে। তাহলে এটা সর্বোচ্চ বিন্দু, এখানে স্থিতিশক্তিটা বেশি, স্থিতিশক্তি বেশি হয়, এখানে কম। তাহলে বস্তুকে ছেড়ে দিলে সবসময় কী হবে? উচ্চ স্থিতিশক্তি থেকে নিম্ন স্থিতিশক্তিতে যায়, ঠিক? এই এই বিন্দুটার তাহলে একটা শক্তি থাকছে, বস্তুটাকে না নিয়ে গেলে সেই অবস্থানের ওই শক্তিটাকে বা এই কার্যটাকে আমরা বলে দিলাম বিভব। অর্থাৎ আমরা পরে পড়বো যে এম ভরের বস্তুকে এখানে নিয়ে গেলে যে শক্তিটা হচ্ছে সেটা 200 জুল, কিন্তু একক ভরের একটা বস্তুকে নিয়ে যাওয়া, তখন তার সেই শক্তিটাকে বলা হয় 200 বিভব। পরে আসছি আস্তে আস্তে। তাহলে এখান থেকে একটু আইডিয়া পেলে যে বিভব জিনিসটা কি? ঠিক আছে, দাঁড়াও। তাহলে এবার দেখো যে এখানে একটা প্লেট আছে, সেখানে ধনাত্মক চার্জ আছে। এবার এইখানে একটা প্লাস চার্জ আছে, এই প্লাস চার্জটাকে বি বিন্দুতে নিয়ে যেতে হবে। তাহলে সম প্রকৃতির চার্জ কী করবে না? বিকর্ষণ করবে। তাহলে এই বিকর্ষণ বলের বিরুদ্ধে এই চার্জটাকে এখানে নিয়ে যেতে গেলে আমাকে কিছুটা কার্য করতে হবে। ধরো এখানে আমি নিয়ে এলাম, ধরো সেই কার্যটা হচ্ছে 100 জুল। বোঝানো কিছু একটা কার্য করতে হবে, 100 জুল হবে না, তাহলে ওটা উদাহরণ দেওয়া হয়েছে। কার্য করতে হলো, কেন কার্য করতে হলো? এটাকে কী করে না? বিকর্ষণ করে। তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে বল প্রয়োগ করতে হবে। সেই বিকর্ষণ বলের মানটা কী হবে? এফ সমান যেটা আধান থাকবে আর এখানে একটা তড়িৎ ক্ষেত্র থাকবে। এটা না জানলে হবে তোমাদের। এটা হচ্ছে বিকর্ষণ বল। এই পরিমাণ বল যদি প্রয়োগ করো তাহলে আধানটা এখানে যাবে। এবার এখানে এসে তোমাকে কিছুটা কার্য করতে হলো, তাহলে সেই কার্যটা কত? 100 জুল। সেই কার্যটা কে পাবে? এই আধানটার মধ্যে সঞ্চিত হলো। যেমন এখানে এই বস্তুটার মধ্যে সঞ্চিত ছিল, এখানে এই আধানটার মধ্যে। এবার এই আধানটাকে এখানে ছেড়ে দিলে কী হবে? আধানটা এদিকে গতিশীল হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার ধরো এই আধানটাকে বিতে আনলে 100 জুল কার্য করতে হলে এ বিন্দুতে নিয়ে এলে আমাকে আরও একটু বেশি কার্য করতে হবে, 200 জুল। তাহলে যত আগে আসছি তত তো বেশি কার্য করতে হচ্ছে। তাহলে এই যে কার্যটা করলাম সেটা ওই আধানটার মধ্যে কী হলো? শক্তিরূপে সঞ্চিত থাকবে। এখানে এটাকে বলা হচ্ছে, ওটা যেমন ছিল স্থিতিশক্তি শুধু, এটা হচ্ছে স্থির তড়িৎ স্থিতিশক্তি। তাই এটাকে কী বলা হবে? তড়িৎ স্থিতি শক্তি, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি যেটাকে বলে, তড়িৎ স্থিতিশক্তি, তাই না? কারণ তুমি যখনই বল প্রয়োগ করে কিছু কার্য করাচ্ছে, সেই কার্যটা তো নষ্ট হয়ে যাবে না, সেই কার্যটা ওই বস্তুর মধ্যে শক্তিরূপে স্থিতিশক্তিরূপে সঞ্চিত থাকে। এখানে সেটা হচ্ছে তড়িৎ শক্তিরূপে সঞ্চিত হচ্ছে। যেমন এটার ক্ষেত্রে বলেছিলাম, বা তোমরা স্প্রিংকে খেলনার বন্দুকগুলো চালিয়েছো, গুলি থাকে খেলনার বন্দুকে, গুলিটাকে এমনি করে পুশ করে দাও, তাহলে স্প্রিংটা কি সংকুচিত হয়। বলে তুমি একটা কার্য করলে, সেই কার্যটা বন্দুকটা আর স্প্রিংয়ের মধ্যে বন্দুকের গুলির মধ্যে স্থিতিশক্তির রূপে সঞ্চিত হয়। যখনই আমরা ট্রিগারটা দাবাই ওটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়, তাই না? তাহলে কার্য করলে কী হয়? শক্তি সবসময় অন্য একটা শক্তিতে রূপান্তরিত হয়। এক্ষেত্রেও তাই হলো। এক্ষেত্রে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়েছিল কার্যটা, মানে স্থিতিশক্তি। এক্ষেত্রে স্থির তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে আমি যদি বলতে পারি এই আধানটাকে যদি না নিয়ে আসি, তাহলে এ আর বি বিন্দুর কী হবে না? একটা ক্ষমতা থাকছে বা একটা কার্য করার সামর্থ্য থাকছে। এটার হচ্ছে 200 ভোল্ট, আর এটার হয়ে গেল 100 ভোল্ট। ভোল্ট বিভবের একক পরে বলবো। তাহলে এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। আধানটাকে ছেড়ে দিলে কোন দিকে যাবে? এ তো বিকর্ষণ করছে, অবশ্যই এটা উচ্চ বিভব। তাহলে নিম্ন বিভব নিচের দিকে, এই দিকে আধানটা গতিশীল হলো। আধান এই দিকে, তাহলে আধান কোন দিক থেকে কোন দিকে গেল? আধান
উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, আধান উচ্চ বিভব থেকে, এই যে আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, নিম্ন বিভবে যাবে, তাই না? এটা অবশ্য ধনাত্মক আধান নিয়েছি। তাহলে আমরা বলতে পারি যে বিভবের কি সংজ্ঞা দিতে পারি একটা, এই সংজ্ঞাটা হচ্ছে গুণগত সংজ্ঞা। বিভবের এই গুণগত সংজ্ঞা কি সংজ্ঞাটা, এবার আশা করি তোমরা বুঝতে পারবে। ওই সংজ্ঞাটা বোঝানোর জন্য আমাকে এত কিছু বলতে হলো, তোমাকে এত কিছু মনে রাখার দরকারও নেই তোমাদেরকে। গুণগত সংজ্ঞাটা কি না, তড়িৎ গুণগত সংজ্ঞা, হ্যাঁ, তড়িৎ বিভব কোনো তড়িৎগ্রস্ত বস্তুর এমন এক তড়িৎ অবস্থাকে বোঝায় যা তড়িতাধানের প্রবাহের বা স্থানান্তরের, আমি প্রবাহেরই লিখছি, প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ বা নির্দেশ করে। ঠিক আছে, তাহলে বিভবের সঙ্গে কি দেখো কি সুন্দর করে বোঝানো গেল। তড়িৎ বিভব কোনো তড়িৎগ্রস্ত বস্তুর এমন এক তড়িৎ অবস্থাকে বোঝায় যা তড়িতাধানের প্রবাহের অভিমুখ নির্ভর করে, তাই না? ঠিক তো, কোনো একটা বস্তু যেমন ওটা দেখলাম, ওটা ধনাত্মক আধান ছিল, তড়িৎগ্রস্ত ছিল, তাহলে বিভব বলতে কী বোঝাচ্ছে না, তড়িৎ বস্তুর এমন এক তড়িৎ অবস্থাকে বোঝাচ্ছে যা তড়িতাধানের প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে। ধনাত্মক আধান সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গেল, দেখালাম। এবং এই বস্তুটাকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, একই ব্যাপার। খালি যদি ঋণাত্মক আধান হতো তাহলে উল্টো হতো, ঋণাত্মক আধান সবসময় মনে রাখবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। ওকে, তাহলে তড়িৎ বিভব কাকে বলে সেটা আমি তোমাদেরকে বললাম। আচ্ছা, তড়িৎ বিভব দু প্রকারের, একটা ধনাত্মক বিভব আর একটা ঋণাত্মক বিভব। তাহলে এই বিভবটা কি আমরা দুভাগে ভাগ করতে পারি, উচ্চ বিভব ও নিম্ন বিভব, তাই না? বিভবকে আমরা দুভাগে ভাগ করলাম, উচ্চ বিভব ও নিম্ন বিভব। সংজ্ঞাটা কি না, কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে, এর সংজ্ঞাটা দেখো, উচ্চ বিভব মানে বুঝতেই পারছো, যেখানে পজিটিভ চার্জ যদি বেশি পরিমাণে সঞ্চিত থাকে সেই অঞ্চলটাকে বলা হবে উচ্চ বিভব, আর যেখানে যদি পজিটিভ চার্জ কম পরিমাণে অর্থাৎ নেগেটিভ চার্জ বেশি পরিমাণে থাকে তাকে বলা হবে নিম্ন বিভব। ঠিক আছে, তাহলে সেটা লিখে দিই যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চল না লিখে নির্দিষ্ট ক্ষেত্রে লিখলাম, নির্দিষ্ট ক্ষেত্রে প্রচুর পরিমাণ পজিটিভ মানে ধনাত্মক, ঠিক আছে, আমি শুধু প্লাস সাইনটা লিখছি, পজিটিভ মানে এখানে আমরা এইভাবে লিখি, পজিটিভ আধান উপস্থিত থাকলে সেই ক্ষেত্রটিকে উচ্চ বিভব বলে। এটাই আমরা ধরে নিই যে যেখানে পজিটিভ চার্জ বেশি পরিমাণে থাকে সেই জায়গাটা হচ্ছে উচ্চ বিভব, আর যেখানে নেগেটিভ চার্জ বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে নিম্ন বিভব। আর নিম্ন বিভবের সংজ্ঞাটা দিলাম না, এখানে কি থাকবে না, নেগেটিভ চার্জ কি থাকবে না, বেশি পরিমাণে থাকবে। ওকে, বেশি পরিমাণে থাকবে। ইলেকট্রন আবিষ্কার হওয়ার আগে এই কনসেপ্টটা বেশি ব্যবহার করা হতো, পরে তো আমরা জানলাম যে আধান তড়িৎ প্রবাহ হয় শুধুমাত্র ইলেকট্রনের জন্যই।
এবং সেই কনসেপ্টটা জানা থাকলে এটা আমরা বলতে পারি যে নির্দিষ্ট ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণে পজিটিভ চার্জ থাকে তাহলে সেক্ষেত্রে বলা হবে উচ্চ বিভব, আর যেখানে নেগেটিভ চার্জ বেশি পরিমাণে থাকে সেটা হবে নিম্ন বিভব। তাহলে বিভব কাকে বললাম, বিভবের প্রকারভেদ মানে দুই প্রকার, উচ্চ বিভব ও নিম্ন বিভব। এবার এই বিভবের এটা গুণগত সংজ্ঞা, মানে ঠিক যেমন তোমরা তাপ প্রবাহের ক্ষেত্রে বলেছিলে যে তাপমাত্রা কি না, তাপমাত্রা ছিল বস্তুর তাপীয় অবস্থা, তাই না? তাপমাত্রা ছিল বস্তুর তাপীয় অবস্থা তাপ প্রবাহের ক্ষেত্রে। এটা মুছে দিচ্ছে, তোমরা এটা নিয়ে নেবে, স্ক্রিনশট নিয়ে নিও। আচ্ছা দেখ, বিভবের সাথে তাপমাত্রার বা উষ্ণতার এই গুণগতটা একটু বিচার করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এটা একটা বস্তু, এটা অন্য একটা বস্তু, সাইজে ছোট হোক বড় কোনো অসুবিধা নেই, এ বস্তু আর বি বস্তু, ঠিক আছে? এটাকে বি দিলাম, এটাকে এ দিলাম। এর তাপমাত্রা হচ্ছে T1, এর তাপমাত্রা হচ্ছে T2, যেখানে T1 গ্রেটার দেন T2। তাহলে এটা কি হয়ে যাবে, উত্তপ্ত বস্তু, এটা ঠান্ডা বা শীতল বস্তু। এই দুটোকে সংযোগ স্থাপন করলে কী হবে, তাপ উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে হয়ে যাবে। তাহলে এখানে কি পেয়েছিলাম যে তাপমাত্রা T1 T2 কি তাপমাত্রা, তাহলে তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাই না? যার বেশি থাকবে সেখান থেকে তাপ কম বস্তুতে যাবে, ঠিক? আবার আচ্ছা, আর একটা সিমিলারিটি পড়েছিলাম, দেখবে এটা একটা পাত্র, দুটো পাত্র, তার মাঝে এটা জয়েন্ট কানেকশন করা আছে। এখানে তরল রাখা হলো, জল রাখলাম, এখানে একটা নব আছে। এই নবটাকে যদি, এখানেও একটু তরল ছিল এতটা, এখানে তরল বেশি পরিমাণে আছে, এখানে কম আছে। যদি এটাকে আমি উল্টোও করে দিই তাতেও কোনো অসুবিধা হবে না, এটাকে আমি এমনি কম করে দিলাম, ঠিক আছে? আর এটাকে বেশি করে দিলাম না, এখানে তরল বেশি উচ্চতায় ছিল আর এখানে কম উচ্চতায় ছিল। এখানে একটা নব লাগানো ছিল, ঠিক আছে? ঠিক, তাহলে এই নবটাকে খুলে দিলে এইখান থেকে তরল কী হবে না, এটি নালে প্রবেশ করবে, ঠিক তো? যেমন এক্ষেত্রে তাপমাত্রা বেশি ছিল বলে এখানে তাপ প্রবাহিত হয়েছিল। এখানে এই উচ্চতাটা, এটা H1, এটা H2, এক্ষেত্রে H1টা গ্রেটার দেন H2, তাহলে এটা খুলে দিলে জল কী হবে, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় গেল, তাপ উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে হয়ে গেল। ঠিক একইভাবে এইভাবে এখানে যদি দুটো বস্তু আছে, ঠিক আছে? এটা ধনাত্মক তড়িৎগ্রস্ত আর এটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত, একে একটা প্রবাহী তার দিয়ে যুক্ত করলাম। তাহলে এক্ষেত্রে এটা কি আধান কোন দিক থেকে কোন দিকে যাবে, এটা যেমন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় গেছিলো, উঁচু তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে গেছিলো, এক্ষেত্রে কী হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, তাই না? এখানে লেভেল সমান হয়ে গেলে আর যাবে, এখানে তাপমাত্রা সমান হয়ে গেলে আর তাপেরও প্রবাহ হবে না, এখানে জলেরও প্রবাহ হবে না, এখানেও ঠিক তাই, বিভব সমান হয়ে গেলে আর আধান যাওয়ার প্রবাহ হবে না। এটা দুটোই যদি পজিটিভ চার্জ থাকতো তাও হতো, এটা যদি উচ্চ বিভব হতে হবে, একটাকে নিম্ন বিভব হতে হবে। এখানে ওটা নেগেটিভ চার্জ দিচ্ছি মানে নিম্ন বিভব, তাই জন্য বুঝতে সুবিধা হবে তোমাদের। একটা পরিবাহী তার দিয়ে, এটা হচ্ছে পরিবাহী তার, ঠিক আছে? তাহলে দেখো বিভবের আমি গুণগত ধারণাটা দিলাম। তাহলে বিভবের উচ্চ বিভব নিম্ন বিভবের এই পার্থক্যটাকে বলা হয় বিভব পার্থক্য। যেমন এখানে উচ্চতার পার্থক্য, এখানে তাপমাত্রার পার্থক্য। তাহলে তড়িৎ প্রবাহের কারণ হচ্ছে বিভবের পার্থক্য, মানে বিভব না থাকলে তড়িৎ প্রবাহিত হবে না।
আচ্ছা, এবার তড়িৎ বিভবের আমরা পরিমাণগত সংজ্ঞাটা, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটার থেকে আমাদের বিভবের সব কিছু রাশিমালা মাত্রা সব নির্ণয় করা যায়, সেই সংজ্ঞাটা আমরা আসছি। গুণগত সংজ্ঞা তো বোঝাতে পারলাম যে বিভব কী না, বিভব হচ্ছে তড়িৎগত বস্তুর একটা তাড়িতিক অবস্থা যা তড়িৎ বা আধান প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাই না? বা কোন বস্তুটা আধান দেবে বা কোন বস্তুটা আধান গ্রহণ করবে সেটা আমরা তড়িৎ বিভব থেকে জানতে পারি। কিন্তু এই সংজ্ঞা থেকে আমরা বিভব সম্বন্ধে সম্যক ধারণা বা মানে ডিপ ইনফরমেশন বা কনসেপ্ট আমরা পাচ্ছি না। তার জন্য আমাদের কি একটা সংজ্ঞা জানতে হবে না, কার্যের ধারণা থেকে। ধরো এই ক্যাপিটাল কিউ আধানের জন্য এখানে কী হয়েছে, একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে চারিদিকে, ঠিক আছে? এবার এই বোর্ডটার মধ্যে যতদূর বোর্ডটাকে দেখতে পাচ্ছ ততদূর পর্যন্ত এর তড়িৎ ক্ষেত্র আছে, মানে এর বাইরে গেলে আর এর আকর্ষণ বা বিকর্ষণ বল কোনো একটা আধান অনুভব করতে পারবে না। কিন্তু এই বোর্ডের মধ্যে যে কোনো একটা জায়গায় আধানকে নিয়ে এলে ওই আধানটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। তো ধরো অসীম থেকে অনেক দূর থেকে, মানে বোর্ড থেকে বহু দূর, ঠিক আছে, অসীম অর্থাৎ অনেক অনেক দূর পর্যন্ত বোঝায়। অসীম থেকে একটা আধানকে এই বিন্দুতে, যেটা বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে, এর মধ্যে অসীম থেকে একটা আধানকে, ছোট্ট একটা আধানকে আনলাম। তাহলে অসীম থেকে একটা আধানকে আনতে গেলে আমাকে কার্য করতে হবে। কেন কার্য করতে হবে? যখনই এই বোর্ডের এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আধানটা প্রবেশ করে যাবে, একে একটা বিকর্ষণ বল দেবে, কারণ এটা পজিটিভ চার্জ, এটাও একটা পজিটিভ চার্জ। তাহলে একে বিকর্ষণ বল দেবে, সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হলো। তাহলে আধানটাকে অসীম থেকে দেখাচ্ছি এখানে আনতে আমাকে কিছুটা কার্য করতে হলো। সেই কার্যটা, যে পরিমাণ কার্য করতে হলে তাকেই বলা হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে কোনো একটা আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে, ধরো এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দুতে আমি ওই আধানটাকে নিয়ে এলাম। তাহলে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হবে তাকে বলা হবে ওই বিন্দুর বিভব, ঠিক আছে? সংজ্ঞাটা কি বলে দিচ্ছি, ধরো একটা একক ধনাত্মক আধান, এখানে প্লাস কিউ নিয়েছি, তাহলে একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর কি বলা হয় না, তড়িৎ বিভব বলা হয়। আমি এখানে ছবিতে দেখাচ্ছি প্লাস কিউ, কিন্তু বলছি একক আধান। তাহলে সংজ্ঞাটা কি, ধরো এই কিউ পরিমাণ আধানকে আনতে আমাকে ডাব্লু কার্য করতে হয়েছে। কিউ পরিমাণ আধানকে আনতে কৃতকার্য সমান ডাব্লু। তাহলে একক ধনাত্মক আধানকে আনতে কৃতকার্য কী হবে, ডাব্লু বাই কিউ, আর এটাকেই বলা হয় বিভব। তাহলে বিভব ভি সমান হয়ে গেল ডাব্লু বাই কিউ। এই সংজ্ঞাটাই হচ্ছে আসল। তাহলে সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা একবার লিখে দিই তোমাদেরকে, দেখো না, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু, মানে এখানে এই বিন্দুটা, কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। দেখে নাও সংজ্ঞাটা ভালো করে এবং স্ক্রিনশট নিয়ে নেবে, যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর, মানে তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। ওকে, তাহলে একক ধনাত্মক আধানকে আমি তো বলেছি যে এই যে এটা একটা বোর্ডটা হচ্ছে পুরো তড়িৎ ক্ষেত্র, এই এ বিন্দুতে আনতে কিউ পরিমাণ একটা আধানকে আনতে কার্য করা হলো ডাব্লু। তাহলে একক ধনাত্মক আধানকে আনতে কত কার্যকর হবে, ডাব্লু বাই কিউ, অর্থাৎ তড়িৎ বিভব ভি দিয়ে লেখা হচ্ছে কৃতকার্য বাই
আধান কীভাবে এলো সেটা আগেই বলে দিয়েছি, W/Q। ওকে, শুধু কিউ এটা, হ্যাঁ দেখে নাও ভালো করে লিখে নেবে। অর্থাৎ বিভব ভি সমান পেয়ে গেলাম W/Q, এটা হচ্ছে রাশিমালা বিভবের। দেখো এই পরিমাণগত সংজ্ঞা থেকে আমরা বিভবের রাশিমালা পেয়েছি, গুণগত সংজ্ঞা থেকে আমরা পাইনি। গুণগত থেকে আমরা বোঝাতে চেয়েছিলাম যে বিভব জিনিসটা কী, কিন্তু বিভব নিয়ে আমাদেরকে অঙ্ক করতে গেলে বা কনসেপ্ট করতে গেলে বা পুরো জিনিসটা বুঝতে গেলে এই সংজ্ঞাটা আমাদেরকে ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে জানতেই হবে। ওকে, তাহলে এটা তড়িৎ বিভব পেয়ে গেলাম, এটা আমি মুছে দিচ্ছি সংজ্ঞাটা। এবার দেখো তড়িৎ বিভবের রাশিমালাটা খালি রাখছি। আর একটা জিনিস যে তড়িৎ বিভব প্রথমেই জানা রাখবে একটা স্কেলার রাশি, স্কেলার রাশি। আমার ইলেকট্রিক ফিল্ড জায়গাটা পড়েছিলাম তোমাদেরকে যে তড়িৎ ক্ষেত্র হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে, কিন্তু বিভব হচ্ছে স্কেলার রাশি, অবশ্যই মনে রাখবে। মাত্রা, বিভবের মাত্রা বার করতে গেলে আমাদেরকে জানতে হবে রাশিমালাটা W/Q। এবার W মানে হচ্ছে কৃতকার্য, কৃতকার্যের মাত্রা হচ্ছে mL² T⁻⁻², তাই না? বল গুণিত সরণ, এগুলো আর বলার দরকার নেই। কার্য মানে কি? বল গুণিত সরণ। কার্য মানে হচ্ছে বল গুণিত সরণ। বলের রাশিমালা বসালে mL⁻² ইন্টু L করে দিলাম। আর আধানের মাত্রা হচ্ছে AT। এখনও এটা বলছি, মনে রাখো, আমি বলে দেবো আধানের মাত্রাটা কীভাবে আসছে, AT। তাহলে এখান থেকে আমরা AT, তাহলে এর মাত্রাটা কী হয়ে গেল mL², ঠিক আছে। টিটাকে উপরে নিয়ে গেলাম T⁻⁻3 আর A ইনভার্স। অনেক জায়গায় এটাকে আইও লেখে, তাহলে এটা হয়ে গেল আধা বিভবের মাত্রা, কোনো অসুবিধা নেই। একক, দেখো না মাত্রা লিখে দিয়েছি। এবার এককটা দেখো, একক হচ্ছে এর SI এককটা যদি নিই তাহলে বিভব ভি সমান কী পেলাম W/Q। কৃতকার্যের একক কি SI পদ্ধতিতে 9-এ পড়েছো, ভুলে গেছো, লিখে দিচ্ছি জুল। আধানের একক এবারেই পড়েছো কুলম, তাহলে জুল পার কুলম, ব্র্যাকেটে লিখে দিলাম। এটাকে অনেক সময় লেখা হয় J/C। এই J/Cটাকে বলা হয় ভোল্ট, বা শুধু ভি লিখতে পারো। তাহলে SI পদ্ধতির একক হচ্ছে ভোল্ট। সিজিএসের একক হচ্ছে, সিজিএসের এককটাকে বলা হয় স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্ট এমনি লিখে দিলাম, বা এটা মনে রাখবে স্ট্যাট ভোল্ট, সিজিএসের একক, ঠিক আছে, কোনো অসুবিধা? এবার দেখো মাত্রাটা মুছলাম। এদের মধ্যে যদি রিলেশনটা যদি বার করো সিজিএস আর এসের মধ্যে, 1 ভোল্ট সমান কী পেলাম 1 জুল/1 কুলম। 1 জুল সমান কত আর্গ? হ্যাঁ 10⁻⁷ আর্গ, ক্লাস 9-এর পর আছে। 1 কুলম সমান কত ESU? এটা মনে রাখতে হবে 3 × 10⁹ ESU, ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিট, এটাকে বলা হয় ESU। ওকে, তাহলে এটা বুঝতে পারছো যে এটা 10⁹ উপরে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, মানে বা এটাকে যদি নিচে নিয়ে আসো কেটে যাবে, তাহলে দুটো শূন্য পড়ে থাকবে, তাহলে 1/300 হয়ে গেল, 1/300 ESU। বিভব বলে এটাকে, বা স্ট্যাট ভোল্টও বলতে পারো। অর্থাৎ 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট বলা যায় এটাকে, ঠিক আছে, স্ট্যাট ভোল্ট। বা 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট, এটা মনে রাখতে পারো। 1 স্ট্যাট ভোল্ট বা 1 ESU ভোল্ট সমান 300 ভোল্ট। এটার মধ্যে তাদের মধ্যে সম্পর্কটা বলে দিলাম। আচ্ছা, এবার আরেকটা জিনিস হচ্ছে, চট করে বলে দিই, যে বিভব পার্থক্য। বিভব পার্থক্যটা কি না, ধরো এই ক্যাপিটাল কিউ আধানের জন্য একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। একটা আধানকে এ বিন্দুতে নিয়ে আনলাম, আবার এই আধানটাকে বি বিন্দুতে নিয়ে আনলাম। তাহলে এ বিন্দুতে আনতে গিয়ে একটা কার্য করতে হবে, আবার বি বিন্দুতে আনতে একটা কার্য করতে হবে, সেটা তো ছেড়ে দাও। এবার বলছি যে তড়িৎ ক্ষেত্রের একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে নিয়ে যেতে যে কার্য করা হয় তাকে ওই দুই বিন্দুর বিভব প্রভেদ বা বিভব পার্থক্য বলা হয়।
এটা একটা এই কিউ আধানের জন্য এই বোর্ডের মধ্যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এবার এখানে দুটো বিন্দু নিয়েছি এ আর বি, তাহলে বিভব তো সেই বিন্দুর অবস্থান কী বোঝায়, সেই বিন্দুর বিভবটা কী হচ্ছে না, একটা বিন্দুর বা একটা অবস্থানের শক্তি বা কার্য করার সামর্থ্যকে বোঝাচ্ছে, তাই না? আগেও বলেছি। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হয়, সেই পরিমাণ কার্যটাকে বলা হচ্ছে ওই দুই বিন্দুর তড়িৎ বিভব, তাই না? এইখান থেকে এখানে নিয়ে যেতে আমাকে একটা কার্য করতে হবে, তাহলে এই যতটা কার্য করা হলো সেই কার্যটাকে বলেছে এই দুই বিন্দুর বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্যকে আমরা ভি বি মাইনাস ভি এ দিয়ে যদি লিখি, যেহেতু বি বিন্দুটার বিভব বেশি হবে, ইকুয়াল টু কী হয়ে যাবে, ডাব্লু এ ভি, যেহেতু এ থেকে বিতে নিয়ে যাচ্ছি, বাই আধান কিউ, কিউ পরিমাণ আধানকে প্রথমে নিয়ে যাব, ঠিক? এটা হচ্ছে বিভব পার্থক্যের একই জিনিস, ওই ডাব্লু বাই কিউ। তাহলে এ বি কেন করলাম, এ থেকে বিতে নিয়ে যাচ্ছি বলে, এটা হচ্ছে বিভব পার্থক্য, একটু মনে রাখবে। তাহলে বিভব পার্থক্য কাকে বলে সংজ্ঞা আর বলছি না, লেখাচ্ছি না। একটি একক ধনাত্মক আধানকে এখানে কিউ দিয়ে দেখানো হয়েছে, একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হয় তাকে ওই বিন্দুর ওই বিন্দু দুটির তড়িৎ বিভব বলা হয়। ওকে, এটা হয়ে গেল। তাহলে আমরা একটা বিভবটা কমপ্লিট হলো।